একবার ভাবুন তো, সালটা ১৯৫২। কারাগারের চার দেওয়ালের মধ্যে বসে একজন নাট্যকার লিখে চলেছেন প্রতিবাদের এক জ্বলন্ত ইশতেহার। হ্যাঁ, মুনীর চৌধুরীর সেই বিখ্যাত একাঙ্কিকা কবর নিয়েই আমাদের আজকের এই পরিবেশনা। এটা শুধু একটা নাটক নয়, এটা হলো সত্যের এক অদম্য ঘোষণা। আমাদের এই আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই কিংবদন্তি নাটকটা। ভাষা আন্দোলনের সেই উত্তাল সময়ে ইতিহাসের এক মোড় ঘোরানো মুহূর্তে এর জন্ম। আর সত্যি বলতে এটা মঞ্চে প্রতিবাদের এক সম্পূর্ণ নতুন ভাষা তৈরি করেছিল। নাটকের শুরু থেকে একদম প্রথম থেকে আমরা একটা দম বন্ধ করা টান টান উত্তেজনার আবহের মধ্যে ঢুকে পড়ি। মনে হয় যেন মৃত আত্মারা চারপাশ থেকে চিৎকার করে বলছে, আমরা মরিনি। এখানে অলৌকিকতা আর রাজনৈতিক ষড়যন্ত্র এমনভাবে মিশে গেছে যে আলাদা করার উপায় নেই। আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু নাটকটা আমাদের সবার সামনে ছুড়ে দেয়। এই একটা প্রশ্নই আমাদের নাটকের মূল সংঘাত আর রহস্যের গভীরে টেনে নিয়ে যায়। আচ্ছা, চলুন তাহলে এবার নাটকের গভীরে প্রবেশ করা যাক। আর শুরুটাই করব এর প্রেক্ষাপট দিয়ে, যা কিন্তু শুধু একটা সাধারণ জায়গা নয়, বরং নাটকের অন্যতম শক্তিশালী একটা প্রতীক। এই যে কবরস্থানের অন্ধকার, রাজনৈতিকভাবে থমথমে পরিবেশটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই কবরস্থানটা আসলে ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে সত্যিটাকে মাটিচাপা দেওয়ার একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রতীক। শাসকগোষ্ঠী চেয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দেওয়া সে তরুণদের স্মৃতিটাকেই মুছে ফেলতে। তার মানে এই কবরস্থানটা শুধু একটা ভৌতিক জায়গা না, এটা হয়ে উঠেছে নিপীড়নের এক রাজনৈতিক মঞ্চ, যেখানে স্মৃতিকে চিরতরে মুছে ফেলার এক ভয়ঙ্কর খেলা চলছে। তো এই মঞ্চে এবার প্রবেশ করছে জীবিত এবং মৃতের চরিত্ররা। চলুন দেখি তাদের মধ্যকার এই সংঘাত কিভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, যেখানে প্রত্যেকটা চরিত্রই যেন এক একটা ভিন্ন আদর্শের প্রতীক। নাটকের জীবিত চরিত্রদের মধ্যে এই দুজনের সংঘাত তাই আসল। একদিকে আছে নেতার নির্মম বিবেকহীন ক্ষমতা, আর অন্যদিকে হাফিজের ভয় মেশানো আপোষকামী বিবেক। এই টানাপোড়েনটাই কিন্তু পুরো গল্পের মূল চালিকা শক্তি। আর এই জীবিতদের দুনিয়ার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন মুর্দা ফকির, এক রহস্যময় প্রায় অলৌকিক একটা চরিত্র, যিনি যেন জীবিত আর মৃতের জগতের মধ্যেকার সেতু। তিনিই সেই অটল সত্যের প্রতীক, যাকে কোনোভাবেই দাবিয়ে রাখা যায় না। এখন আসা যাক নাটকের সবচেয়ে আকর্ষণীয় দিকটায়। এর যে মূল কাহিনী, সেটা আসলে রাজনৈতিক ব্যঙ্গ বা স্যাটায়ারের এক অসাধারণ উদাহরণ। নাটকটা যেন নেতার এই নিষ্ঠুর প্রশ্নটাই আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পরিকল্পনা যে কতটা অবাস্তব, কতটা হাস্যকর, সেটা স্পষ্ট হয়ে যায়। নেতার দেওয়া এই উদ্ভট আদেশটাই হলো নাটকের মূল ঘটনা। এই পরিকল্পনাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা গণজাগরণের সত্যিটাকে লুকানোর চেষ্টা করাটা কতটা বোকামি আর হাস্যকর হতে পারে। নেতা আর হাফিজের এই কথাবার্তা, এটা ক্ষমতার দম্ভ আর সাধারণ মানুষের ভয়ের একটা জীবন্ত ছবি তুলে ধরে। এটা দেখায় যে স্বৈরাচারী ক্ষমতা কিভাবে সত্যিটাকে একেবারে দুমড়ে মুচড়ে নিজের মতো করে একটা নতুন গল্প বানাতে চায়। আর এই পুরো প্রেক্ষাপটটাই আমাদের নিয়ে যায় নাটকের সেই অবিস্মরণীয় আর প্রচণ্ড শক্তিশালী ক্লাইম্যাক্সের দিকে। নাটকে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। নেতা যখন তার পরিকল্পনা কার্যকর করতে যায়, ঠিক তখনই এমন কিছু একটা ঘটে যা তার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। প্রথম আত্মার এই কণ্ঠস্বরটা দিয়েই নাটকের চূড়ান্ত মুহূর্তটা শুরু হয়। তারা সবাই মিলে নিজেদের অস্তিত্ব মুছে ফেলার এই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করে। আরেকজন শহীদের কণ্ঠস্বর এই প্রতিবাদকে আরও বহুগুণ শক্তিশালী করে তোলে। তাদের প্রতিবাদটা আর শুধু ওই ছোট কবরস্থানের মধ্যে আটকে থাকে না, যেন ছড়িয়ে পড়ে পুরো বাংলায়। আর জেগে ওঠা শহীদদের মুখ থেকে সরাসরি বলা এই কথাগুলোই হলো নাটকের মূল বার্তা। এটাই ক্লাইম্যাক্সের সবচেয়ে উঁচু শিখর। নাটকের মূল পাণ্ডুলিপি থেকে নেওয়া এই পাতাটা দেখলেই বোঝা যায় সেই মুহূর্তটা কতটা শক্তিশালী ছিল। সব সংলাপ যেন একসাথে ফেটে পড়ছে, একটা সম্মিলিত প্রতিবাদের মতো। এই যে আত্মারা জেগে উঠল, এটা আসলে একটা গভীর প্রতীকী ঘটনা। এটা প্রমাণ করে যে আত্মত্যাগের স্মৃতিকে কোনো কবরে আটকে রাখা যায় না, কোনো স্বৈরাচারী তাকে দমন করতে পারে না, কারণ সত্যের আওয়াজকে কখনো স্তব্ধ করা যায় না। সব শেষে
কবর নাটক থেকে আমরা যে শিক্ষাটা পাই তা কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় থিয়েটারের প্রতিবাদী শক্তি, স্বৈরাচারের ভেতরের অন্তঃসার শূন্যতা আর সত্যের অবশ্যম্ভাবী বিজয়ের কথা। কবর আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। একটা গল্প যদি সত্যি সত্যি শক্তিশালী হয় তাহলে তাকে কি আদৌ চুপ করিয়ে রাখা সম্ভব? শিল্প, স্মৃতি আর প্রতিরোধের শক্তি নিয়ে ভাবনার এই অবকাশটা রইল।